দেখে লেই তাদের সবাইকে ওপরে নিয়ে চলে যায়। ওপরে একটা রুমে নিয়ে যাওয়ার পরে লেই সেই রুমের দরজা বন্ধ করে দেয় আর লেই তাদের সবাইকে সেখানে কোনো আওয়াজ করতে বারণ করে। এখানে তারা সবাই বুঝতে পারছিল না যে তারা এখান থেকে কিভাবে বের হবে। তখনই কুইন খেয়াল করে চুনিও তাদের সাথে নেই। এটা দেখে কুইন চুনিওকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে, কারণ যদি চুনিও একাই নিচে থেকে যায় তাহলে সেই সব জম্বিগুলো তার উপরে অ্যাটাক করে দেবে। আর বাহিরে এত বেশি বিপদ ছিল যে তারা চুনিওকে আনতেও যেতে পারবে না। এমনিতেও তারা সবাই অনেক ভয় পেয়েছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা যে রুমে আছে সেখানে এসেও জম্বিরা অ্যাটাক করে দিবে। তারা সবাই এসব কিছু ভাবছিল, তখনই তাদের দরজার কাছে জম্বি আর সেই পাপেট গুলো চলে আসে। সেই জম্বি গুলো ওই দরজার কাছে চলে গিয়েছিল, তখনই তারা সবাই একটা বাঁশির আওয়াজ শুনতে পায়। সেই বাঁশির আওয়াজ শুনে সেই জম্বি গুলো দৌড়ে সেখান থেকে চলে যায় যেখানে বাঁশির আওয়াজ হচ্ছে সেখানে। তখন লেই ভেতর থেকে বাহিরে তাকিয়ে দেখে চুনিও সেই বাঁশিটি বাজাচ্ছে, যাতে সেখানে থাকা সব জম্বি গুলো তার পেছন পেছন চলে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় লেই আর চুনিও সেই কাগজটি যখন দেখছিল সেখানে এমন ভাবে একটা চিত্র আঁকানো ছিল যেখানে বোঝানো হয়েছিল যে যে কেউ বাঁশি বাজিয়ে সেই জম্বি গুলোকে তার দিকে আকর্ষণ করাতে পারবে। এর মানে এটা নয় যে ওই বাঁশি বাজিয়ে তারা জম্বি গুলোকে কন্ট্রোল করতে পারবে, বরং এর মানে এটা যে ওই বাঁশিটা বাজাবে সেই জম্বি গুলো তাকে মারার জন্য ছুটে যাবে। আর এইদিকে সত্যি সত্যি চুনিওকে মারার জন্য সব জম্বি গুলো তার পেছনে ছুটতে শুরু করে। এর মানে একদিক দিয়ে চুনিও তাদের সবার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে নেয়। চুনিও বাঁশি বাজিয়ে সেই সব জম্বিদের তার দিকে আকর্ষণ করে আর সে ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল। অন্যদিকে লেই তাদের সবাইকে বলছিল এখন আমাদের মতো দেখতে সেই পুতুলগুলোকে মারতে হবে, আর আমরা সবাই মিলে তাদেরকে এক এক করে মারবো। এরপর তারা সবাই মিলে সবার প্রথমে ডোডো এর পুতুলের কাছে আসে। ডোডো যেমন সাহসী এবং শক্তিশালী ছিল, ঠিক তেমনি তার পুতুলও শক্তিশালী ছিল। প্রথম দিকে তার ওই পুতুলের সাথে লড়াই করতে সমস্যা হলেও ফাইনালি সে তাকে মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে বাওয়ানের পুতুলের কাছে যায়। বাওয়ান যেমন ভীতু ছিল ঠিক তার পুতুলটাও তেমনই ভীতু ছিল। ডুওডো বাওয়ানকে বলে তার ক্যারেক্টারকে মেরে ফেলতে, কিন্তু বাওয়ান এটা করতে ভয় পাচ্ছিল, তাই সে ওখান থেকে দূরে চলে যায় আর তারা সবাই মিলে তার ক্যারেক্টারকে মেরে ফেলে। অন্যদিকে চুনিও পালাচ্ছিল, তখনই সে জিয়ানের ক্যারেক্টারকে দেখতে পায়। জিয়াংয়ের পুতুল চুনিওকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু চুনিও বেশি সময় নেয় না আর তাকে মেরে ফেলে। অন্যদিকে তারা সবাই লিন আর কুইং এর ক্যারেক্টারের কাছে আসে। তাদেরকে দেখে জিয়াং সবাইকে বলে কুইং তো অনেক বেশি ভীতু, তাই তাকে আমি সহজেই মেরে ফেলতে পারবো। কিন্তু সে যেমন ভেবেছিল যে কুইং যেমন দুর্বল তার পুতুলও তেমনই দুর্বল হবে, কিন্তু বাস্তবে ঠিক তেমন হয় না। আর জিয়াং এর এসব কথা শুনে কুইং এর পুতুল তার উপরে অ্যাটাক করে দেয়। তখনই সাথে সাথে লেই সেখানে পৌঁছে যায় আর কুইং এর সেই পুতুলকে মেরে ফেলে। এসব কিছু দেখে জিয়াং তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে কুইং এর ক্যারেক্টার এত বেশি শক্তিশালী হবে। তারা সবাই সেখান থেকে যাওয়ার পরিকল্পনা করছিল, ঠিক তখনই সব জম্বিরা তাদের আওয়াজ শুনে ফেলে এবং তাদের দিকে আসতে শুরু করে। চুনিও দূর থেকে এটা দেখতে পেয়ে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, কারণ সব জম্বি যদি তাদের উপরে অ্যাটাক করে তাহলে তারা সবাই মিলে ওই জম্বিদের সাথে লড়াই করতে পারবে না, কারণ তারা সংখ্যায় অনেক কম ছিল আর ওই জম্বিরা সংখ্যায় অনেক বেশি ছিল। সে এইসব কিছু ভাবছিল, তখনই তার মনে পড়ে যায় সে যখন বাঁশি বাজিয়ে সব জম্বিদের তার দিকে ডাকছিল তখন সে লুকিয়ে লুকিয়ে দেখতে পেয়েছিল যে একটা জম্বি পানির ভিতরে পড়ে গিয়েছিল, আর পানিতে পড়ে যাওয়ার কারণে সে জম্বি আর উঠে দাঁড়াতে পারেনি আর সেখানেই গলে যায়। তখন চুনির মনে পড়ে যায় এই সব জম্বিরা কাপড় দিয়ে তৈরি, তাই তারা যদি একবার পানিতে পড়ে যায় তাহলে তারা সবাই গলে যাবে। চারিদিকে তাকালে চুনিও দূরে একটা ব্রিজ দেখতে পায়, মানে সেখানে একটা নদী রয়েছে। এটা দেখার সাথে সাথে চুনিও আবারও বাঁশিতে ফু দেয় আর সেই জম্বিরা তার দিকে ছুটতে শুরু করে। চুনিও দৌড়ে সেই ব্রিজের মাঝখানে চলে যায় আর সেখানে গিয়ে সে একটা কুড়াল দিয়ে ওই ব্রিজ কাটতে শুরু করে। এই সময়টা তার জন্য অনেক কঠিন ছিল, কারণ এটা করার জন্য তার হাতে বেশি সময় ছিল না। অন্যদিকে জম্বিরাও তার কাছে প্রায় চলে এসেছিল। চুনিও কুড়াল দিয়ে সে ব্রিজটাকে কাটতেই থাকে, কিন্তু এত সহজে সেই ব্রিজটা ভেঙে পড়ছিল না। অন্যদিকে সেই সব জম্বিরাও তার কাছে দৌড়ে আসছিল। লাস্ট মুহূর্তে সেই জম্বিরা যখন তাকে ধরতেই যাবে ঠিক তখনই ওই ব্রিজটা ভেঙে পড়ে যায় আর তার সাথে সাথে সব জম্বিরাও পানিতে পড়ে যায়। আর যেটা চুনিও ভেবেছিল সব জম্বিরা পানির ভেতরে যাওয়ার পর গলে যায় আর শুধুমাত্র তাদের কাপড়গুলো ভাসতে শুরু করে। চুনিও পানির ভেতরে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই লেই সেখানে চলে আসে আর তার হাত ধরে টেনে তোলে। তখনই তারা দুইজন পানির ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে আর তারা শুনতে পায় তারা এই গেমটা জিতে গিয়েছে। এরপরে তারা সবাই এক এক করে ঘুম থেকে জেগে যায়, কিন্তু কুইং এখনো জাগে না আর সে স্বপ্ন দেখছিল। সে স্বপ্নের ভেতরে একটা আলমারির ভেতর বন্দী ছিল আর চিৎকার করছিল যাতে সেখান থেকে তাকে কেউ বের করে। স্বপ্নে সে ডেভিল স্পিরিটটা তাকে ভয় দেখাচ্ছিল আর সে ভয়ে চিৎকার করতে
করতেই থাকে। ঠিক তখনই চুনিও সেখানে আসে আর তার আলমারির দরজা খুলে তার দিকে হাত বাড়ায়। চুনিওকে দেখে কুইন তাকে সাথে সাথে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি আমাকে বাঁচিয়ে এনেছো, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন চুনিও ভয়ঙ্কর ভাবে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে বিট্রে কেন করলে? তখন কুইন তাকে বলে, আমি তোমার সাথে কোনো বিট্রে করিনি, আমি তোমাকে ধোঁকা কেন দিব, আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবি। চুনিও তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল আর তাকে বলে, তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবো, তাহলে তুমি আমাকে মরার জন্য একা ছেড়ে দিয়েছিলে কেন? এটা বলে চুনিও তার দিকে আগাতে থাকে, কিন্তু চুনিও তাকে কিছু করবে তার আগেই সিন বাস্তবে ফিরে আসে আর আমরা দেখতে পাই এখানে তার রুমমেট ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। ঠিক তখনই কুইন চিৎকার দিয়ে ওঠে আর তার লিপস্টিক মুখে লেপটে যায়। এটা দেখে সেও চিৎকার দিয়ে ওঠে। কুইন যখন দেখতে পায় তার জন্য তার রুমমেটের সাজ নষ্ট হয়ে গিয়েছে, তখন সে তাকে সরি বলে। এদিকে নানু সুবিনের চেহারা দেখে হাসছিল। সুবিন যখন তার সাজ ঠিক করছিল তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে আর সে চেক করে দেখতে পায় গ্রুপে একটা মেসেজ এসেছে। সে যখন ওই মেসেজটা অন করে তখন সে দেখতে পায় এখানে একটা ভিডিও পাঠানো হয়েছে। সে ভিডিওটা অন্য কারো নয়, চুনিয়রই ছিল। আর এইটা সেই ভিডিও ছিল যেটা কুইন গত রাতে বসে বসে দেখছিল। এই ভিডিওটা দেখে সুবিনের একটুও পছন্দ হয় না আর সে তাদের সবাইকে ডেকে বলে, আমি জানতাম চুনিও এই ধরনের মানুষ। আমি যখন কলেজে প্রথম দিন এসেছিলাম তখন একটা ছেলে আমাকে বলছিল চুনিও খুব একটা সুবিধার মানুষ নয়, সেও চুনিওকে অনেকটা ভয় করে। কুইন গ্রুপে এই ভিডিওটা দেখে একটু ভয় পেয়ে যায় আর কাউকে কিছু বলে না। কিন্তু নান সুবিনকে বোঝাচ্ছিল, যতক্ষণ না তুমি কোনো মানুষকে পার্সোনালি চিনছো এবং জানছো ততক্ষণ তুমি তাকে খারাপ বলতে পারো না। কিন্তু সুবিন ভাবছিল সে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে যাতে সব লোক এই ভিডিওটা দেখে আর সাবধান হয় আর চুনিওর মতো মানুষের কাছ থেকে তারা দূরে থাকতে পারে। এটা দেখে নান সুবিনকে আটকানোর জন্য তার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছিল। ঠিক তখনই সেখানে চুনিও চলে আসে আর তার ফোন নিয়ে নেয়। এরপর আর কি চুনিও ওই ভিডিওটা ওপেন করে দেখতে পায় গ্রুপে তার একটা ভিডিও দেওয়া হয়েছে। এটা দেখে সে ওই ফোনটা ওখানে রেখে তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন নানু সাথে সাথে সুবিনের ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করে দেয় যাতে সুবিন সেই ভিডিওটা কোথাও পোস্ট না করতে পারে। অন্যদিকে লেকে দেখি সে চুনিয়র কথা মনে করছিল, সে কিভাবে তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। অন্যদিকে পাওয়ানকে দেখি তার ফোনেও একটা নোটিফিকেশন আসে আর সে ঘুম থেকে জেগে ওই নোটিফিকেশনটা দেখে। এটা সেই নোটিফিকেশন ছিল যেটা লেই আর চুনিয়র ফোনেও এসেছিল। মানে পাওয়ানকেও কোম্পানি থেকে বারবার ডাকা হচ্ছিল যাতে সেও কোম্পানিতে যায় এবং সেই গেমের কন্ট্রাক্টে সাইন করে। এটা দেখে পাওয়ান ফ্রেশ হয়ে সবার আগে খাবার খেতে যায়। সেখানে গিয়ে সে খাবার নিচ্ছিল তখন সে নানকে দেখতে পায় আর খাবার নিয়ে তার সামনের সিটে বসে পড়ে যাতে সে তার সাথে কথা বলতে পারে। একটু পরে নান খেয়াল করে পাওয়ান মুচকি মুচকি হাসছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে এরকম ভাবে হাসছে কেন। তখন পাওয়ান তাকে বলে, গত রাতে আমি একটা গেম খেলেছিলাম আর সেই গেমের ভেতরে আমি একটা অনেক সুন্দর মেয়েকে দেখেছি। সেই মেয়েটিকে দেখে আমার এত বেশি পছন্দ হয়ে গিয়েছে যে বারবার আমার তার কথাই মনে পড়ছে। কিন্তু আমি জানি না সেই মেয়ে কোথায় পড়াশোনা করে, আমি তার ব্যাপারে কিছুই জানি না। তার কথা শুনে নান বুঝে যায় যে সে অন্য কারোর নয় বরং তারই প্রশংসা করছে। তাই সে ভেতরে ভেতরে অনেক খুশি হয়ে যায়। একটু পরে পাওয়ান তার হাত দিয়ে নানের ফেস ঢেকে দেয় এবং তার চোখ দেখার চেষ্টা করছিল। এরপর সে তাকে বলে, তুমি কি জানো তোমার চোখ আর তার চোখ দেখতে ঠিক একই রকম। এই কথা শুনে নান তাকে কোনো পাত্তাই দেয় না। ঠিক তখনই তার ফোনে তার মায়ের কল আসে আর সে বাহিরে চলে যায়। একটু পরে বাওয়ানও তার পেছন পেছন বাহিরে আসে আর সে ওখানে দাঁড়িয়েই নানকে দেখতে থাকে। তখন বাওয়ান খেয়াল করে নান একা একাই গাড়িতে উঠছে, কিন্তু তার মা সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে কোনো হেল্পই করছে না। নানের মা কার নিয়ে এসেছিল তাকে নিতে। পরের সিনে চুনিও কলেজে যাচ্ছিল। যেতে যেতে সে একজনের সাথে ধাক্কা খায়, কিন্তু চুনিও তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় আর তাদের সাথে কোনো কথাই বলে না। এটা দেখে সেই মেয়েটি বলে, এটা তো সেই মেয়ে যে আজকাল ভাইরাল হয়ে গিয়েছে। তার সাথে সভাপতি ওই মেয়েটিও ছিল যার নাম ছিল চেনজি। চেনজির বান্ধবী তাকে চুনিয়র সেই ভিডিওর ব্যাপারে বলছিল। তখন সে দেখতে পায় লে সেখানে আসছে। এটা দেখে সে লে এর কাছে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় লে তার কাছে না এসে চুনিয়র কাছে যাচ্ছে। তাই সে ওখানেই থেমে যায়। এদিকে লে চুনিয়কে বলতে শুরু করে, তোমার কি সত্যি মনে হয় ডাক্তার জিয়া তাদের সাথে মিলে এসব কিছু করছে? কারণ কাল যখন ডাক্তার জিয়াকে আমরা দেখলাম তখন তাকে দেখে একটুও মনে হলো না যে সে তিয়ানজিন কোম্পানির সাথে মিশে আছে। যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই এখন আমরা ডাক্তার জিয়াকে কিছু বলতে পারবো না। আর প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনেক সাবধানে নিতে হবে, কারণ ইয়াং এখনো হাসপাতালে ভর্তি আছে। যদি আমরা উল্টোপাল্টা কিছু করি তাহলে তার ক্ষতি হয়ে যেতে পারে। তারা কথা বলতে বলতে ক্লাসের দিকে চলে যায়। পেছন থেকে চেনজি আর তার বন্ধু তাদেরকে একসাথে দেখে মনে মনে ভাবতে শুরু করে তারা হয়তো একে অপরকে পছন্দ করে। চেনজির চেহারা
চেহারা দেখে মনে হয় সে এটা দেখে অনেক রেগে আছে, আর এটার কারণ হতে পারে সে হয়তো লেইকে মনে মনে পছন্দ করে। অন্যদিকে হাসপাতালে জিয়াংকে দেখি সে ইয়াং এর সেবা করছিল। তখনই তার কাছে লেই এর কল আসে, আর লেই তাকে বলে যেভাবেই হোক ইয়াংকে হাসপাতাল থেকে আমাদের ছাড়িয়ে নিতে হবে, কারণ সে যতক্ষণ পর্যন্ত ওই হাসপাতালে রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই গেম রিলেটেড কোনো ইনফরমেশন বের করতে পারবো না। আমার কন্ট্রাক্টে একটা হাসপাতাল রয়েছে, আমরা ইয়াংকে সেখানে ভর্তি করব। হতে পারে অন্য হাসপাতালে চিকিৎসা পাওয়ার পরে ইয়াং এর কি হয়েছে সেটাও আমরা ভালোভাবে জানতে পারবো। অন্যদিকে নান আর তার মাকে দেখি তাদের বন্ডিং একদমই ভালো ছিল না। নানের মা শুধুমাত্র তার কাজ নিয়ে চিন্তা করত, আর নানের ব্যাপারে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। আর এখন তো তার পাও ভেঙে গিয়েছে, তাই তাকে নিয়ে তার আর কোনো আশা নেই। সে নানকে নিয়ে হাসপাতালে এসেছিল তার পায়ের চেক আপ করানোর জন্য, আর রিপোর্ট পাওয়ার পর সে নানকে জানায় ডাক্তার তাকে বলেছে নানের পা আর কখনোই ঠিক হবে না, আর সে সারা জীবন এরকমই থাকবে। এটা শুনে নান মানতে চাইছিল না, আর তার মাকে বোঝাচ্ছিল তার পা ঠিক হয়ে যাবে, কিন্তু তার মা তার কথায় পাত্তা দেয় না, আর গাড়িতে গিয়ে বসে পড়ে। নান যখন গাড়ির পেছনে দরজা খোলে তখন সে ওখানে একটা ব্যাগ দেখতে পায়। সেটা দেখে সে বুঝে যায় হয়তোবা তাদের দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, তাই সে তার মাকে জিজ্ঞাসা করে তাদের দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে কিনা, কিন্তু তার মা তার কোনো কথার উত্তর দেয় না, আর তাকে তাড়াতাড়ি গাড়িতে বসতে বলে। তখন নানের মনে মনে অভিমান হয়, আর সে তার মাকে বলে আমি একাই চলে যেতে পারবো। নান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল সে আসলে কতটা কষ্ট পাচ্ছে। সে এক সময় খেলাধুলায় চ্যাম্পিয়ন ছিল, আর এখন সে খেলতেও পারে না, আর এখন তো সে তার মায়ের কাছেও অবহেলিত। পরের সিনে জিয়াংকে দেখি সে কাউন্টারে এসে তাদেরকে জিজ্ঞাসা করে ইয়াং এর ডিসচার্জ কিভাবে করা যাবে। তখন তারা তাকে জানায় তারা ইয়াংকে তখনই ডিসচার্জ করবে যখন তার ফ্যামিলির লোকজন সেখানে আসবে। এটা শুনে জিয়াং তাদেরকে অনুরোধ করতে শুরু করে, আর তাদেরকে বলে এই দুনিয়াতে ইয়াং এর কেউ নেই, শুধুমাত্র একটা দাদি আছে, আর তিনিও এতটাই বুড়ো যে এখানে আসতে পারবেন না। এটা শুনে কাউন্টারের মেয়েটি তাকে বলে ঠিক আছে, তাহলে আমি আমার হেড স্যারের সাথে কথা বলি, তারপরে সে আমাকে জানাবে যে আমি ইয়াংকে ডিসচার্জ করতে পারবো কিনা। তখন জিয়াং তাকে বলে আমি ডাক্তার জিয়াকে ভালোভাবে চিনি, সে এখন আমাদের পরিচিত, আপনি তাকে ডাকুন, তাহলে সে আপনাকে সব খুলে বলবে যে আমরা ফ্রড নই। এটা শুনে সেই কাউন্টারের মেয়েটি তাকে বলে ডাক্তার জিয়া তো এখানকার ডাক্তার নয়, সে এখানে পার্মানেন্ট কাজ করছিল না, সে এখানে ইন্টার্নশিপ করতে এসেছিল, তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে, তাই সে হাসপাতাল থেকে চলেও গেছে। এরপর সেই মেয়েটি তাকে একটা কাগজ ধরিয়ে দেয়, আর তাকে বলে ইয়াংকে এখান থেকে ছাড়াতে হলে সবার প্রথমে হাসপাতালের বিল পরিশোধ করতে হবে, তারপরেই আপনি ইয়াংকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। ইয়াং যখন হাসপাতালের বিলের দিকে তাকায় তখন সে দেখতে পায় হাসপাতালের বিল এত বেশি এসেছে যে সে এটা আশাই করেনি। এখন পরের সিনে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে এতদিন তাদের উপরে নজর রাখছিল, কিন্তু এখনো সেই ব্যক্তিটির চেহারা আমাদেরকে দেখানো হয় না। তখন সেই লোকটির কাছে একটা কল আসে, সেই কল রিসিভ করতেই কেউ একজন তাকে বলছিল বস তারা সবাই অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে, কারণ জিয়াং এখন ডিমান্ড করছে সে ইয়াংকে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাবে, আর সে খুব জোরাজোরি করছে যাতে আমরা ইয়াংকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেই। এটা শুনে সে লোকটি তাকে বলে তোমার বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু আগে থেকেই জানি এবং আমি সবকিছু আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। ফোন কেটে দেওয়ার সাথে সাথেই এখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে বলে মিস্টার ইয়ান আপনি তাদের সবার কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে কেন সাইন করিয়ে নিয়েছেন। আর এখানেই আমরা জানতে পারি যে এই লোকটির নাম মিস্টার ইয়ান। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কন্ট্রাক্ট পেপারে যদি তারা সাইন নাও করতো তারপরেও তারা সেই গেমে এন্টার করতো, তাহলে আপনি এই সব কিছু কেন করলেন। এটা শুনে মিস্টার ইয়ান তাকে বলে কারণ আমি সবকিছু সুন্দরভাবে করতে পছন্দ করি। এর মানে তারা সবাই যদি ওই কন্ট্রাক্ট পেপারে সাইন নাও করতো এরপরেও তারা সবাই ওই গেমের ভিতরে চলে যেত, কিন্তু এখানে এই লোকটি সবকিছু সাজিয়ে গুছিয়ে করতে পছন্দ করে, তাই সে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে। পরের সিনে সোয়ানকে দেখি তার কাছে চেনজি আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই সেদিক দিয়ে চুনিও চলে যাচ্ছিল, সে একটু রেগেছিল। তখন লেই তাকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন চুনিও তাকে বলে সে অফিসে যাচ্ছে, তাকে সেখানে ডাকা হয়েছে। এটা বলতে বলতে সে চলে যায়। এদিকে লেই বারবার চুনিওর দিকে তাকাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল তার কি হয়েছে। চেনজি লেইর দিকে তাকিয়ে এটা খেয়াল করে আর তাকে বলে তার নাম কি। তখন সে তাকে জানায় তার নাম চুনিও। এরপর সে তাকে জানায় আপনি জানেন না আজকে কি হয়েছে। তখন লেই তাকে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে।
তখন চেনজি তাকে ওই ভিডিওটা দেখায় আর তাকে বলে এই ভিডিওটা এখন ট্রেন্ডিং এ আছে। এটা দেখে লে বুঝে যায় চুনিও কেন রেগেছিল আর তাকে অফিসে বা কেন ডাকা হয়েছে। পরের সিনে বাওয়ানকে দেখি সে ওই গেমিং কোম্পানিতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে বারবার ডোডো এর ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করছিল। তখন তারা সবাই তাকে বলে অন্য কারোর তথ্য তারা তাকে দিতে পারবে না। বাওয়ান আসলে এখানে কোনো কন্ট্রাক্টে সাইন করতে আসেনি, সে এসেছিল ডোডো এর ব্যাপারে জানতে। ভেতরে যাওয়ার পরও সে একই কথা বলতে থাকে। সেখানেও তারা তাকে জানায় অন্য কারোর তথ্য তারা তাকে দিতে পারবে না, কিন্তু এরপরেও সে তাদেরকে জিজ্ঞাসা করে ছোটখাটো কোনো তথ্য তাকে দেওয়া হোক, শুধুমাত্র এইটুকুনি বলুন আজকে কি ডোডো এখানে আসবে নাকি ডোডো এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলেছে, সে কি এই গেমটা আরো খেলবে নাকি আর খেলবে না। এটা শুনে সেই লোকটাকে বলে অন্য কারোর কোনো তথ্যই তারা তাকে দিতে পারবে না। এটা শুনে বাওয়ান টেবিলের উপরে কলম ছুঁড়ে মারে আর রেগে তাকে বলে যদি ডোডো এর ব্যাপারে তারা তাকে কোনো তথ্য না দেয় তাহলে সে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করবে না। অন্যদিকে জিয়াংকে দেখি সে কাউন্টারের ওই মেয়েকে বলে ইয়াংকে ছাড়িয়ে নেওয়ার আগে সব টাকাই কি আমাকে এখানে পেমেন্ট করতে হবে, আমাকে কি টাকা পরিশোধ করার জন্য কিছুদিন সময় দেওয়া যাবে না। জিয়াং তাকে এসব কিছু জিজ্ঞাসা করছিল, তখনই সে জানতে পারে হঠাৎ করে ইয়াং এর কিছু একটা হয়েছে। তখনই সে ছুটে ইয়াং এর কাছে যায় আর দেখতে পায় ইয়াং এর অবস্থা অনেক খারাপ আর কয়েকজন ডাক্তার এসে তার চিকিৎসা করছে। আর এইবার ইয়াংকে অন্য আরেকটা ডাক্তার দেখে। সবকিছু কমপ্লিট করার পর ডাক্তার যখন বাহিরে বেরিয়ে আসে তখন জিয়াং তাকে জিজ্ঞাসা করে ইয়াং এর কি হয়েছে। তখন ডাক্তার তাকে বলে আপনার ইয়াং এর আরো বেশি করে খেয়াল রাখতে হবে, আপনি তো দেখলেনই সে কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আপনি যদি এখন তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্য হাসপাতালে নিয়ে যান তাহলে এরকমও হতে পারে সে হয়তো আরেকটা হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই মারা যেতে পারে। মানে এই ডাক্তারও তিয়ানজিন কোম্পানির সাথে মিশে কাজ করছে, তাই সে জিয়াংকে এসব কিছু বলছে যাতে সে ইয়াংকে হাসপাতাল থেকে বের করে নিয়ে না যেতে পারে। এই জন্যই সে জিয়াংকে বেশি বেশি ভয় দেখায়।